কখনো কি মনে হয়েছে বইয়ের পাতায় থাকা এই সাদা কালো চিহ্নগুলো কিভাবে আমাদের মনের ভেতর গিয়ে একটা আস্ত জগৎ নতুন নতুন ধারণা বা গভীর আবেগ তৈরি করে ফেলে? আমরা তো রোজই কত কিছু পড়ি, তাই পড়াটাকে খুবই সাধারণ একটা ব্যাপার বলে মনে হয়, তাই না? কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ জটিল আর দারুণ মজার। চলুন আজ আমরা এর পেছনের বিজ্ঞানটাকেই সহজ করে বোঝার চেষ্টা করি। তো আমাদের এই যাত্রাপথটা কেমন হবে? আমরা শুরু করব একদম সহজ একটা প্রশ্ন দিয়ে, পড়া জিনিসটা আসলে কি। তারপর আমরা দেখব এর 4টি মূল উপাদান কি কি। এরপরে আমরা দুটো বিখ্যাত মডেলের মধ্যেকার বিতর্কের গল্প শুনব আর দেখব কিভাবে সেখান থেকে একটা আধুনিক সমাধান এলো। আর একদম শেষে আমরা থিওরি থেকে বেরিয়ে দেখব কিভাবে একজন দক্ষ পাঠক হয়ে ওঠা যায়, তার একটা দারুণ কাঠামো। প্রথমেই আসা যাক মূল প্রশ্নে, পড়া আসলে কি? আমরা তো সবাই জানি পড়া কাকে বলে, তাই তো? কিন্তু চলুন আমাদের এই খুব পরিচিত ধারণাটাকেই একটু অন্যভাবে দেখি, একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। মানে যখন আমরা পড়ি তখন আসলে কি হয়, কি ঘটে আমাদের মস্তিষ্কের ভেতরে? এই সাধারণ দেখতে প্রশ্নটার উত্তর কিন্তু আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলুন এবার দেখা যাক পড়ার মূল উপাদানগুলো কি কি। এখানে আমরা পুরো প্রক্রিয়াটাকে এর সবচেয়ে জরুরি অংশগুলোতে ভেঙে দেখব। এই ছবিটা দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। পড়া কিন্তু একটা একক জিনিস না, বরং এটা হলো 4টা জিনিসের একটা মেলবন্ধন: স্ট্র্যাটেজি বা কৌশল, ফ্লুয়েন্সি বা সাবলীলতা, স্বয়ং পাঠক এবং যে লেখাটা পড়া হচ্ছে অর্থাৎ টেক্সট। আর যখন এই 4টা জিনিস একসাথে ঠিকঠাক কাজ করে, ঠিক তখনই লেখাগুলো আমাদের কাছে অর্থপূর্ণ হয়ে ওঠে। নেইল অ্যান্ডারসন বিষয়টাকে খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মতে পড়া হলো একটি সাবলীল প্রক্রিয়া, যেখানে পাঠকরা কোনো লেখা থেকে পাওয়া তথ্য আর নিজেদের আগের জ্ঞানকে একসাথে মিলিয়ে একটা অর্থ তৈরি করে। তার মানে মূল কথাটা হলো, অর্থ শুধু বইয়ের পাতায় থাকে না, বরং পাঠক আর লেখার মেলবন্ধনেই সেটা তৈরি হয়। এখন আমরা একটা বেশ মজার বিতর্কের গল্প শুনব। আমরা যে একটা লেখা পড়ে তার মানে বুঝতে পারি, এই বোঝার প্রক্রিয়াটা বা কম্প্রিহেনশন আসলে কিভাবে কাজ করে, তা নিয়ে দুটো একেবারে বিপরীত থিওরির মধ্যে অনেক দিন ধরে একটা বিতর্ক চলেছিল। এই বিতর্কের একদিকে ছিল বটম আপ মডেল আর অন্যদিকে ছিল টপ ডাউন মডেল। এই দুটো মডেল আসলে পড়ার প্রক্রিয়াটাকে বোঝার জন্য দুটো সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি। বটম আপ মডেলটাকে অনেকটা ইটের পর ইট গেঁথে একটা দেয়াল বানানোর মতো করে ভাবা যায়। এখানে পুরো প্রক্রিয়াটা শুরু হয় সবচেয়ে ছোট অংশটা দিয়ে, মানে অক্ষর আর তার ধ্বনি। সেগুলো জুড়ে তৈরি হয় শব্দ, তারপর শব্দ জুড়ে বাক্য, আর সবশেষে গিয়ে তৈরি হয় অর্থ। আমরা ছোটবেলায় যে ফনিক্স বা ধ্বনি দিয়ে পড়তে শিখি, সেটা কিন্তু এই বটম আপ মডেলেরই একটা ক্লাসিক উদাহরণ। আর অন্যদিকে টপ ডাউন মডেলটা হলো ঠিক এর উল্টো। এটা অনেকটা বাড়ি বানানোর আগে পুরো ব্লুপ্রিন্ট বা নকশাটা দেখে নেওয়ার মতো। এখানে পড়ার শুরুটাই হয় পাঠকের আগের জ্ঞান বা অভিজ্ঞতা দিয়ে। পাঠক সেই জ্ঞান ব্যবহার করে লেখাটা সম্পর্কে একটা ধারণা বা অনুমান তৈরি করে, আর তারপর সেই অনুমানটা মিলিয়ে দেখার জন্য পড়ে। হোল ল্যাঙ্গুয়েজ পদ্ধতিটা কিন্তু এই মডেলের ওপরই ভিত্তি করে তৈরি। তো কয়েক দশক ধরে এই বিতর্ক চলার পর গবেষকরা একটা দারুণ সমাধানে এসে পৌঁছালেন। তাহলে জিতল কে, বটম আপ নাকি টপ ডাউন? আসলে কেউই একা জেতেনি। চলুন দেখি সেই মুহূর্তটা যা পড়ার বিজ্ঞানকে পুরোপুরি বদলে দিয়েছিল। আর সেই সমাধানটাই হলো ইন্টারঅ্যাক্টিভ মডেল। এটাই ছিল সেই আহা মুহূর্ত। এই ছবিটা খুব ভালোভাবে দেখাচ্ছে যে যারা দক্ষ পাঠক তারা আসলে দুটো প্রক্রিয়াকেই একসাথে কাজে লাগান। তারা যেমন একদিক থেকে অক্ষর আর ধ্বনি জুড়ে শব্দ তৈরি করে অর্থ বোঝার চেষ্টা করেন, মানে বটম আপ, ঠিক তেমনি অন্যদিক থেকে নিজের জ্ঞান আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে লেখাটার মানে কি হতে পারে তা অনুমান করেন, মানে টপ ডাউন। নেইল অ্যান্ডারসনও এই মডেলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, পড়ার প্রক্রিয়ার সবচেয়ে সম্পূর্ণ বিবরণ হিসাবে যে মডেলগুলো এখন অ্যাকসেপ্টেড সেগুলো হলো ইন্টারঅ্যাক্টিভ মডেল। মানে এখনকার দিনে পড়ার প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করার জন্য এটাই সবচেয়ে সেরা মডেল বলে ধরা হয়। আচ্ছা, এত তো থিওরি হলো, কিন্তু আসল জীবনে এর প্রয়োগ কি? চলুন এবার তত্ত্ব থেকে বেরিয়ে এসে একজন ভালো পাঠক হয়ে ওঠার জন্য 7টা কার্যকর নীতি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো একজন দক্ষ পাঠক হতে গেলে এখানে 7টা মূল নীতির কথা বলা হয়েছে। যেমন পড়ার আগে বিষয়টা নিয়ে যা জানা আছে তা কাজে লাগানো, নতুন নতুন শব্দ শিখে নিজের শব্দভাণ্ডারকে আরও মজবুত করা, শুধু পড়ার জন্য না পড়ে বোঝার জন্য পড়া, পড়ার গতি আর সাবলীলতা বাড়ানো, পড়ার জন্য নির্দিষ্ট কিছু কৌশল শেখা, সেই কৌশলগুলোকে অভ্যাসের মাধ্যমে দক্ষতায় পরিণত করা, আর সবশেষে নিজের অগ্রগতিকে মূল্যায়ন করা। এখানে সাবলীলতা বা ফ্লুয়েন্সি বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
নেল অ্যান্ডারসনের মতে একজন সাবলীল বা ফ্লুয়েন্ট পাঠক হলেন তিনি, যিনি মিনিটে 200 শব্দ পড়তে পারেন এবং যা পড়ছেন তার অন্তত 70% বুঝতেও পারেন। তার মানে শুধু খুব দ্রুত পড়লেই হবে না, যা পড়া হচ্ছে তার ঠিকমতো বোঝাও কিন্তু সমান জরুরি। আরেকটা জরুরি বিষয় হল স্ট্র্যাটেজি বা কৌশল আর স্কিল বা দক্ষতার মধ্যে পার্থক্যটা বোঝা। কৌশল হলো একটা সচেতন চেষ্টা যা কোনো কিছু অর্জনের জন্য করা হয়, আর দক্ষতা হলো যখন সেই কৌশলটা এতবার অভ্যাস করা হয়েছে যে সেটা এখন আর ভেবেচিন্তে করতে হয় না, নিজে থেকেই বা অটোমেটিক হয়ে যায়। আমাদের আসল লক্ষ্যই হলো এই সচেতন কৌশলগুলোকে অবিচেতন দক্ষতায় পরিণত করা। এবার আমরা এমন একটা ফ্রেমওয়ার্ক দেখব যা পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসবে আর সহজে মনে রাখতে সাহায্য করবে। চলুন দেখা যাক কিভাবে একজন অ্যাক্টিভ বা সক্রিয় পাঠক হওয়া যায়। এই সবগুলো নীতিকে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল এই অ্যাক্টিভ ফ্রেমওয়ার্কটা। এখানে প্রত্যেকটা অক্ষর একটা করে মূল ধারণাকে মনে করিয়ে দেয়। যেমন এ দিয়ে অ্যাক্টিভেট প্রায়র নলেজ, মানে আগের জ্ঞানকে কাজে লাগানো। সি দিয়ে কাল্টিভেট ভোক্যাবুলারি, মানে শব্দভাণ্ডার বাড়ানো। টি দিয়ে টিচ ফর কম্প্রিহেনশন, মানে বোঝার জন্য পড়া। আই দিয়ে ইনক্রিজ রিডিং রেট, অর্থাৎ পড়ার গতি বাড়ানো। ভি দিয়ে ভেরিফাই রিডিং স্ট্র্যাটেজিজ, বা শেখা কৌশলগুলো যাচাই করা। আর সবশেষে ই দিয়ে ইভ্যালুয়েট প্রগ্রেস, মানে নিজের অগ্রগতি মূল্যায়ন করা। এটা বলতে গেলে কার্যকর পড়ার জন্য একটা কমপ্লিট রোডম্যাপ। দিন শেষে আমাদের লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। শুধু শব্দের একজন নিষ্ক্রিয় গ্রাহক হয়ে থাকা নয়, বরং একজন সচেতন, কৌশলী এবং সক্রিয় বা অ্যাক্টিভ পাঠকে পরিণত হওয়া। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই, আজ আমরা যে নীতিগুলো নিয়ে কথা বললাম তার মধ্যে কোন নীতিটা একজন মানুষের শেখার প্রক্রিয়াকে সবচেয়ে বেশি বদলে দিতে পারে বলে মনে হয়?